কনফিডেন্স পাওয়ার টক প্রতি শুক্রবার রাতের এই আয়োজন। আমরা বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে যে শিরোনাম রেখেছি, হাওয়ায় গ্যাস। গ্যাস তো আসলে হাওয়াই থাকে, বা হাওয়াটাকেই অনেক সময় গ্যাস বলা হয়, কিন্তু একটু অন্যভাবে যদি ব্যাখ্যা করি কেন এই শিরোনাম। গ্যাসের যে সংযোগ, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে, শিল্প কারখানায় শিল্প মালিকরা বেশ কদিন ধরেই আমাদেরকে জানান, খবরের কাগজে যারা এই বিষয় নিয়ে লেখালেখি করেন তাদের কাছেও একটা অভিযোগ রাখছেন বেশ কদিন ধরে, যে গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ চাপ সহ তারা যে সংযোগটি নিয়ে থাকেন বা নিয়েছেন, সেখানে গ্যাসের সেই প্রেশারটা পাচ্ছেন না, কিন্তু দাম একই দিতে হয়। এটি একটি হয়তো খুবই সাধারণ অভিযোগ এরকম শোনা যায়, তার পেছনে যেসব কাণ্ড আমরা শুনে থাকি, বিশেষ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু কর্মকর্তার অনিয়ম নিয়ে যেসব লেখালেখি হয়, সেগুলো আসলে এখানে কোথাও গিয়ে যোগ হয় কিনা, যে গ্যাস আমরা কিনে নিচ্ছি সেটাও হাওয়ায় কোথায় জানি হারিয়ে যাচ্ছে। তারই প্রেক্ষাপটে আমরা আমাদের শিরোনামটি রেখেছি। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে আছেন নসরুল হামিদ বিপু। আমরা সাংবাদিক অরুণ কর্মকারকে পেয়েছি, তিনি এই বিষয় নিয়ে লেখালেখি করেন, সিনিয়র সাংবাদিক। আমরা আগে একটু দেখি নেই, আহমেদ রাব্বি তানিম ঢাকার আশপাশে দু একটি জায়গায় দু একটি শিল্প কারখানার মালিকদের সঙ্গে কথা বলেছেন, তাদের যেই অভিযোগ ছিল এই বিষয় নিয়ে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদের সামনের চায়ের দোকান এটি। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যেখানে গ্যাসের অভাবে চুলা জ্বলে না, সেখানে এই দোকানে মিলছে গ্যাসের চুলার চা। এই যে যারা লোক আনছে, আমি ঘর ভাড়া লইছি, আমি কে দিছি, আমি আমি মালিকের থেকে ঘর ভাড়া লইছি, গ্যাস শুদ্ধ, মানে গ্যাস যেটা 10 জন। কত টাকা করে নেয় মালিক? মালিক ভাড়া নেয় 1000 টাকা। গ্যাসে ভাড়া নেই। টাকা দিতে হয় না আপনাকে? না না, টাকা দিতে হয়। হ্যাঁ, ফ্রিতে পাইছেন? না, এই পাইপ লইতে খরচ লাগছে, খরচ 10,000 টাকা। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় গ্যাস সংকটের কারণে বিভিন্ন শিল্প কারখানা অচল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় গ্যাস সংযোগ দেওয়া বন্ধ হয়ে গেছে, আবাসিকে প্রচণ্ড গ্যাস সংকট। কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সহ আশেপাশের বিভিন্ন উপজেলায় এসে যেটি আমরা দেখতে পেয়েছি, যে এখানে আসলে গণহারে অবৈধ গ্যাসের সংযোগ, এবং এটি আসলে তিতাসের গ্যাসের সংযোগ। একেবারে মাটির নিচ থেকে পাইপ দিয়ে নিয়ে এভাবে ব্রিজের উপর দিয়ে মূলত আসলে গ্যাসের সংযোগগুলো দেওয়া হয়েছে। আবাসিক সহ বিভিন্ন যে ব্যবসায়িক কারখানাগুলো রয়েছে, দোকান রয়েছে, সেগুলোতে পর্যন্ত সরাসরি গ্যাসের সংযোগ। এইসব গ্যাসের সংযোগের জন্য মাত্র 10 থেকে 15,000 টাকা দিয়েছেন একজন গ্রাহক, এককালীন তারা সংযোগ নিয়েছেন। এটি আসলে কিভাবে সম্ভব এখনকার বাংলাদেশে, যেখানে আসলে গ্যাস সংকট নিয়ে দুশ্চিন্তা, এলএনজি আমদানি করা হয়েছে, সে জায়গায় আসলে এখনো এই দেদারসে আসলে চলছে বলা যায় অবৈধ গ্যাসের সংযোগ, এবং এভাবে গণহারে আসলে গ্যাস সংযোগ নিয়ে দেখা যাচ্ছে গ্যাসের অপচয় তো আছেই, পাশাপাশি গ্যাসের যে ব্যবহার সেটিও কিন্তু চলছে একদম প্রশাসনের নাকের ডগায়। 2 বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ, মদনপুর সহ আশেপাশের উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের ব্যবসা শুরু হলেও মাঝখানে কিছুদিন এটা বন্ধ ছিল। সম্প্রতি নারায়ণগঞ্জের আনন্দবাজার বারোদি এলাকার ব্রিজের নিচে গ্রিড পয়েন্টে পাইপ বসিয়ে টাকার বিনিময়ে আবারও দেওয়া হচ্ছে অবৈধ গ্যাস সংযোগ। আমাকেও মনে করেন একজনের 10-15 হাজার টাকা করে এবার খরচ হয়েছে আর কি। এককালীন খরচ মাসে মাসে কোনো না, কারোরও কোনো বিল দেওয়া লাগে না, কারোর কাছে টাকাও কেউ নেয় না। তাহলে যে 10-15 হাজার টাকা করে যে দিচ্ছেন একজন এককালীন, এই টাকাটা কোথায় দিচ্ছেন? এই টাকাটা তো 5 আনছি গিয়া 9 বাজার তেনে যারা করছে, কথাটা বুঝেন না। এই উপজেলায় তিতাসের বৈধ গ্রাহক মাত্র 7,000। স্থানীয়রা বলছেন অবৈধ সংযোগ বৈধ সংযোগের কয়েক গুণ বেশি। সোনারগাঁর পৌর এলাকা ছাড়া 10টি ইউনিয়নে 466 গ্রাম রয়েছে। এসব গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বরের বাসায়ও খুঁজে পাওয়া যায় গ্যাসের অবৈধ লাইন। সংযোগের ট্রিপ পয়েন্টে কোনো মিটার নেই। জনপ্রতিনিধি হয়েও নিজেই গ্যাসের অবৈধ সংযোগের গ্রাহক। এটিএন নিউজের ক্যামেরার কথা শুনে দ্রুত সটকে পড়েন ইউনিয়ন পরিষদের মেম্বররা। গ্রাহকরা বলছেন জনপ্রতিনিধিরা ঠিকাদারি নিয়ে গ্যাস সংযোগ বিক্রি করেন প্রতিটি ঘরে। এলাকার মেম্বার চেয়ারম্যান আপনাদেরকে সবাইকে একসাথে করে এটা নিছে? এটা সবাই একসাথে নেওয়া হয়েছে, কারণ হেরা না অর্ডার দিলে তার এই জিনিসটা আর হয় নাই। বৈধ হলে তো আমাদেরই ভালো হয়,
দেখা যাচ্ছে অনেক সময় যে গ্যাস থাকে না, 2-3 দিনও গ্যাস থাকে না, তখন আমাদের সমস্যা হয়। কেন কাগজের অভিযোগ জানাতে পারি না, তাই না? দিনে দুপুরে গ্যাসের এমন অবৈধ সংযোগ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলতে রাজি হননি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। গেটে তালা মেরে দিব্যি গায়েব হয়ে গেছেন তারা। মাঝে মধ্যে ভিজিলেন্স টিম গঠন করে অবৈধ গ্যাস সংযোগ খুঁজে বের করতে চষে বেড়ান ভ্রাম্যমাণ আদালত। গুটিকয় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন আর অভিযুক্তদের যৎসামান্য জরিমানা দণ্ডের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে যাবতীয় তৎপরতা। রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ সম্পদ গ্যাস, অথচ গ্যাসের অবৈধ সংযোগে সরাসরি 3 কোটি ঘনফুট গ্যাস চুরির মাধ্যমে বছরে হাতিয়ে নেওয়া হচ্ছে 220 কোটি টাকা। এছাড়া মিটার কারসাজি, বিল জালিয়াতি, নানা রকম প্রতারণা মিলিয়ে আরও প্রায় 250 কোটি টাকা গচ্ছা যাচ্ছে সরকারের। গ্যাস সংকটের কারণে জ্বালানি মন্ত্রণালয়ে আবেদন করা 1000 শিল্প কারখানা এখনও গ্যাস সংযোগের অপেক্ষায়। গ্রিডের এখনও স্বল্পতা রয়ে গেছে, আমাদের গ্যাস কানেকশন না হওয়াতে এখানে বয়লারের জ্বালানি নেই। আহমেদ রাবি তানিম, এটিএন নিউজ, ঢাকা। সরাসরি আমরা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধির কাছে জিজ্ঞেস করছি। যে রিপোর্ট দেখলাম সেটি যে অভিযোগের প্রেক্ষিতে ছোট্ট একটি কেস সোনারগাঁ আশপাশের এলাকায় অনেক জায়গা থেকে, যেখানে ইন্ডাস্ট্রি গাজীপুর বা আরও আশপাশের এলাকা থেকে কিন্তু এই ধরনের অভিযোগ আমরা পাচ্ছি। বিশেষ করে এই অনুষ্ঠানটি যেহেতু আমরা প্রতি সপ্তাহে থাকে, তারা নানান বিষয় নিয়ে অভিযোগ জানিয়ে থাকে, লিখিত অভিযোগ আমাদের কাছে আসে। মাননীয় মন্ত্রী, আপনি এই বিষয় নিয়ে কি নিশ্চয়ই না, এই অভিযোগটা আমারও। বিষয়টা হলো কি, এই যে বললো না জনপ্রতিনিধি এখানকার, মানে তাদের যন্ত্রণায় তো কোনো এই অবৈধ লাইনকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না। আমাদের ভিজিলেন্ট টিম যেটা ঢাকার থেকে যায় বা যতবার গেছে, এবং আমি ফেস করছি অনেকে, যেখানে গেছে সোনারগাঁও থেকে আরম্ভ করে 2500 থেকে আরম্ভ করে প্রায় প্রত্যেক ওই বেলটা এবং এলেঙ্গা লাইনটা যেখান থেকে আসছে সেটার আশেপাশে গাজীপুর, সাভার প্রচণ্ডভাবে অবৈধ লাইন। এরকমও গেছে যে গ্যাসে বৈধ লাইন আছে, তার সাথে আবার এক্সট্রা লাইন করে তারা ইন্ডাস্ট্রি বছরকে বছর দেয়। এরকম ইন্ডাস্ট্রি ধরা পড়ছে যেটার 75 কোটি টাকার বিল বাকি, কিন্তু অবৈধভাবে গ্যাস ইউজ করতেছে বছরকে বছর। এবং সেটা যখন কেটে দিচ্ছে, তদবির আসছে এমন কোনো জায়গা নাই মানে যেখান থেকে তদবির না আসছে, বাট আমরা কেটে দিচ্ছি। মানে অনেকে হয়তো সাহস করছে, আমাদের স্টাফরা, তিতাসের স্টাফরা অনেক জায়গাতে, তিতাসের স্টাফরা নিচের লেভেলে তারা সরাসরিভাবে অনেক সময় জড়িত থাকে, এটা অস্বাভাবিক কিছু করা যায় না। অনেক চেষ্টা করা হয়েছে, কারণ এখানে পরিবর্তন ব্যাপকভাবে, মানে সমস্ত সবাই এই সিন্ডিকেটের সাথে জড়িত। এই যে বললো যে জনপ্রতিনিধি, মেম্বাররা, চেয়ারম্যানরা, বিভিন্ন এলাকার এখানে যারা আছে, যারা মাতব্বররা আছেন এলাকায়, সবাই মিলে তিতাসের লোক গেছে এখানে কাটার জন্য, ম্যাজিস্ট্রেট নিয়ে ঘেরাও করে ফেলছে পুরো গ্রাম সহ, তাদেরকে আটকে রাখা হয়েছে। তো যে কারণে এটা একটা অসম্ভব জায়গা তৈরি হয়ে গেছে। আমার ভয়টা হলো যে এলএনজি গ্যাস আসতেছে, এই এলএনজি গ্যাস আসার সাথে সাথে আমরা হয়তো ঢাকার দিকে আনতে পারতেছি না এখনও, কারণ আমাদের কর্ণফুলী নদীতে এখনও এটা পার করতে পারে নাই। আজকে প্রায় 3 মাস হয়ে গেল, যেটা 3 মাস আগে হওয়ার কথা ছিল। আশা করছি এই অক্টোবরের মধ্যে হয়ে যাবে। হলে পরে আমরা ঢাকার দিকে হয়তো 200 MMCF থেকে 300 MMCF গ্যাস আমরা নিয়ে আসতে পারবো এলএনজি। তখন কিন্তু এই যে 700-800 কিলোমিটার অবৈধ লাইন, এই গ্যাস কিন্তু অনেকখানি ওদিকে চলে যাবে। প্রেশার কিন্তু আলটিমেটলি নেওয়া যাবে কি না, এটা ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে এই প্রেশারগুলো হবে কি না, এটা একটা ভয়ের ব্যাপার আছে। তো জিনিসটা হয়েছে কি, একতরফা দোষ দিলে লাভ নেই। আমরা তো দোষারোপ আমরা জানি এরকম অবৈধ লাইন আছে, কিন্তু যারা অবৈধ নিচ্ছেন তারাও কিন্তু এরকমভাবে সিন্ডিকেট করে রাখছে, এদের ভিতরে তো পেনিট্রেট করা যায় না। আমি যদি পুরো লাইন কেটে দিই, মনে করেন যে একটা লাইন হয়েছে একটা ইন্ডাস্ট্রি, আর বড় জিনিস হলো যখন গ্যাসের পাইপলাইন করে গ্যাস দেওয়া হয়েছে ওই এলাকায় ইন্ডাস্ট্রিগুলিতে, সেটি অ্যাকচুয়ালি ভুল হয়েছে। আমি মনে করি গত 10 বছর 15 বছর আগে, এই 20 বছর যাবৎ এইসব জায়গাতে গ্যাস দেওয়া লাইন দেওয়া হয়েছে, মানে বলা যায় বৈধভাবে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তারা চিন্তা করে না যে বিচ্ছিন্নভাবে ইন্ডাস্ট্রিগুলিকে দেওয়াতে এই ইন্ডাস্ট্রি লাইন থেকে শত শত লাইন অবৈধভাবে লাইন নিয়ে নিছে। এবং এটার সাথে তিতাস জড়িত, এটার সাথে লোকালি লোক জড়িত, এটার সাথে ওখানকার জনপ্রতিনিধিরা জড়িত বিভিন্নভাবে, এই যে মেম্বার লেভেলে জনপ্রতিনিধি, ইভেন কি আমি অনেক এমপিদের সহযোগিতা পাইছি, সংসদ সদস্যরা সহযোগিতা করতে চায়, কিন্তু মাঠ পর্যায়ে যারা আছে, যারা জনপ্রতিনিধি, যে মেম্বার চেয়ারম্যান, এদের কথা বললো যে অনেক জায়গাতে দেখা যাচ্ছে, আমি সবাইকে ভালোভাবে করতে চাই না, দোষারোপ করতে চাই না, অনেক জায়গায় আমরা সাকসেসফুল হয়েছি, অনেক জায়গায় মেম্বার চেয়ারম্যানরা এবং এমপিরা নিজেরা সহযোগিতা করছে, কিন্তু অনেক জায়গায় সহযোগিতা করে না।
ওনারা বলতে চায় যে এই গ্যাস ফ্রি আছে, গ্যাস ফ্রি ব্যবহার করবো আমরা, আপনি উঠাই দিবেন, আমাদের ভোট নষ্ট হয়ে যাবে, আমাদের আগামী দিনের নির্বাচন আছে, আমরা কিন্তু আমি অবৈধকে কি মেনে নিচ্ছি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো এটা। আমরা এই জন্য বারবার একটা প্রেশার দিচ্ছি যে যারা এই গুটিগত লোকের জন্য এইভাবে ব্যবহার করতেছেন, কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, আমরা বারবার বলতেছি এলপিজি ব্যবহার করেন নিরবিচ্ছিন্ন। এলপিজি এখন নেওয়া যায়, এলপিজির দাম হয়তো কিছুদিনের মধ্যে বেড়ে গেছে হঠাৎ করে, বাট এটা থাকবে না এরকম, আবার ফেরা ফল করবে। বাট কেন আমি অবৈধ দিকে যাব? ইন্ডাস্ট্রিতে একটা বাড়ির যে দুটো চুলাতে যে গ্যাস ব্যবহার করা হয়, এই গ্যাসে যদি আমি ইন্ডাস্ট্রিতে দিই একটা বয়লারে, তাহলে আমি 100 লোকের চাকরি দিতে পারি। কস্ট অফ অপরচুনিটি তো ইন্ডাস্ট্রিতে অনেক বেশি। মাননীয় মন্ত্রী, আমি আপনাকে প্রশ্ন করার সময় আপনার মানে পোর্টফোলিওটা কিন্তু বিদ্যুৎটা বাদ দিয়ে পড়লাম, আমি পড়লাম প্রশ্ন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে। আহমেদ রাব্বির তানিমের রিপোর্টটা এখন আমার কাছে অনেকটা খণ্ডিত মনে হয়, পূর্ণাঙ্গ রূপ আসলে আপনি দিয়েছেন, মানে মন্ত্রীর মুখ থেকে রিপোর্টের পূর্ণাঙ্গ অংশটুকু পেয়েছি। আসলে তাহলে প্রশ্নটা কাকে করব? বিদ্যুৎ মন্ত্রণালয় সেটা নিয়ে যে কোনো অভিযোগ, যে কোনো উন্নয়ন, যে কোনো ইনক্লুশন সব কিছু নিয়ে আপনি হয় পেরে উঠছেন, কিন্তু জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই জায়গায় আপনি পেরে উঠছেন না। জি, জ্বালানির কথাটাই তো জ্বালা, বুঝছেন না, প্রথম দিকে তো এখানে চেষ্টা হচ্ছে, এটা অসম্ভব, আগের থেকে অনেক বেটার হয়েছে। হ্যাঁ, কিন্তু অনেক দিন ধরেই তো আপনি একই সঙ্গে তো বিদ্যুৎ এবং জ্বালানি দুটোরই দায়িত্ব পালন। আমি যেমন চেষ্টা করছিলাম গত 4-5 বছর যাবত তিতাসকে বলার জন্য ডিস্ট্রিবিউশনে তোমরা স্ক্যাডা নিয়ে আসো, ওখানে প্রেশার ড্রপ করলে আমি আইডেন্টিফাই করতে পারবো কোন এলাকায় প্রেশার ড্রপ করতে চাই, আমি সেখানে গিয়ে স্টপ করতে পারবো। এরা নিতে চায় না। সমস্যাটা হয়েছে কি, যেভাবে মন্ত্রণালয়গুলো প্রেশার দিচ্ছে সেভাবে কার্যক্রম করতে চায় না, এটা একটা বড় বিষয় আছে। এখন করতে চায় না, আমরা কি করতেছি? আমি ঢালাও করে সবাইকে বের করে দিতে পারি না, আমাকে সিস্টেমকে চালাতে হবে। এটা এরকমভাবে বড় হয়ে গেছে এই জায়গাটা, এটাকে ধীরে ধীরে আস্তে আস্তে আবার এরকম কি প্রপার প্রফেশনাল লোকও আমাদের অভাব। এই একটা জায়গাতে আমাদের ইন্টিগ্রিটি আছে, যার ইন্টিগ্রিটি আছে, যার প্রফেশনালিজম আছে, যে কিনা ডায়নামিজম একটা আছে, তার গতি আছে, এবং যার মধ্যে একটা লিডারশিপ আছে, এই ধরনের লোকও পাওয়া মুশকিল যে এই সংস্থাটা সেভাবে নিবে। কারণ এই যে নিচের দিকে হয়ে আসছে তাদের মধ্যে, এখন যদি ধলাই করতে চাই তাহলে আমার কম্বল বাঁচতে গেলে তো সব কম্বলের জুতাই শেষ হয়ে যাবে, আমাকে চালাতে হচ্ছে। বাট আগের থেকে কমে গেছে আমি মনে করি। এবং এই জিনিসটা কি আমার কাছে মনে হয় যে যত টেকনোলজি ইন্ট্রোডিউস করবো, যে আমরা মিটার লাগাচ্ছি, এখন আমরা প্রিপেড মিটার লাগাই ফেলতেছি, এটা যদি শেষ করতে পারি, এখানে একটা যুদ্ধ করতে হচ্ছে বিদ্যুতের মতো। বিদ্যুতের 3 কোটি মিটার লাগানোর কথা, মাত্র হয়তো 10 লাখ 12 লাখের মতো লাগাতে পারছি। তারপরও এটা যুদ্ধ করতে হচ্ছে, প্রিপেড লাগাবেই না তারা। আমাদের বিদ্যুৎ বিভাগের থেকেও বিরাট আমাদের ল্যাকিং আছে। তিতাস গ্যাসেও মানে বিরাট ল্যাকিং আছে না, 34 লক্ষ গ্রাহক এখন পর্যন্ত 2 লাখ মিটারও লাগাতে পারে নাই, কিন্তু আমি প্রেশার দেওয়া আছে। দেখা যাক, এইগুলি তো চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ তো থাকবেই। অরুণ কর্মকারের শেষ করে ফেলি, মানে সবকিছু যদি শেষ হয়ে যায় তাহলে তো কাজ থাকে না। তার মানে এটা আপনি ইচ্ছা করে হাতে রেখেছেন যে আচ্ছা বিদ্যুৎ নিয়ে আপনারা ব্র্যান্ডিং করতে পারছেন যে বাংলাদেশে গিয়ে গেছে, নানান রকমের উন্নতি হয়েছে, অন্যদিকে চ্যালেঞ্জটা আপনারা ইচ্ছা করে রেখে দিয়েছেন। অরুণ কর্মকার, এটা এই যে আলোচনা মন্ত্রী মহোদয় করলেন বা মুন্নি প্রশ্ন করলেন, এই আলোচনা আগেও হয়েছে। এখানে এমন একটা সেন্স আসে যে আসলে এটা এখন কিছু করার নাই, আস্তে আস্তে আমরা দেখব। এক্স্যাক্টলি। তো এইটা তো প্রথমত হলো যে এইটা কোনো কাজের কথা না, এটা কোনো গভর্নমেন্টের কোনো কথা হওয়া উচিত না, এটা কোনো মানে খোদ এটার মধ্যে গভর্নেন্সের কিছু নাই। খোদ মন্ত্রী যখন দ্বিতীয় কথা হলো যে এই রিপোর্টে একটা আমরা দেখলাম যে অবৈধ, তারা এককালীন টাকা দিয়ে নিছে, এখন বিল টিল কিছু দিতে হয় না, খুবই ছোট। এটা একটা জায়গা। এরকম আপনি গাজীপুরে যান, সাভারে যান, যেখানে যান সেখানেই আপনি পাবেন যে এককালীন টাকা দিয়ে নিচ্ছে। আমি এই সাভারের হেমায়েতপুরে একটা নতুন একটা এলাকা গড়ে উঠছে, এখানে বেশ কিছু এখন ইন্ডাস্ট্রি হয়েছে, ওইখানে ওই রকম মানে এককালীন কিছু টাকা দিয়ে তারা নিচ্ছে, কোনো বিল নাই। তার মানে এই গ্যাসটা কিন্তু যাচ্ছে অবৈধভাবে, এই গ্যাসটার কোনো হিসাব নাই। তাইলে পরে তিতাস, এই যে তিতাসের এলাকায় ধরি, সব এলাকাতেই আছে, তিতাসের এলাকায় সবচেয়ে বেশি। এখন এই গ্যাসটা যদি পেট্রোবাংলার কাছ থেকে তিতাস গ্যাস কেনে, তারপরে সেই গ্যাসটা বেচে, এখন পেট্রোবাংলার কাছ থেকে সে যদি
100 মিলিয়ন গ্যাস কেনে, তাইলে পরে এই যে অবৈধগুলি, এইগুলি তো তার হিসাবের মধ্যে থাকে না বেচার পরে, তাইলে তার একটা সিস্টেম লস থাকবে। কিন্তু তিতাসের আপনি রিপোর্ট দেখেন যে গত 5-6 বছরে তার কোনো সিস্টেম লস নাই, বরং তার আছে সিস্টেম গেইন। অর্থাৎ সে 100 মিলিয়ন গ্যাস পেট্রোবাংলার কাছ থেকে কিনে বিক্রি করে 110 মিলিয়ন। তাইলে ব্যাপারটা কি? একদিকে আপনি অবৈধভাবে যাচ্ছে, যেটার কোনো হিসাব আপনার কাছে নাই, তাইলে তো ওটা লস হবে আপনার হিসাবে, কিন্তু লস না, তার আরো গেইন। এই গেইনটা কিভাবে হয়? গেইনটা হয় মূলত ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা শিল্প গ্রাহক তাদেরকে ঠকিয়ে। কিরকম ঠকানো? আপনি একটা ইন্ডাস্ট্রিকে গ্যাস দিচ্ছেন, তাকে 10 PSI প্রেসারে গ্যাসটা দিবেন। এখন গ্যাসের প্রেসার থাকে না, প্রেসার কম থাকে। আপনি যদি ওই গ্রাহককে 5 PSI প্রেসারে দেন গ্যাস, তাহলে কিন্তু সে গ্যাস পাবে অর্ধেক। একদম হিসাব একেবারে মানে পাটিগণিতের হিসাব। যদি 10 PSI চাপে দেওয়ার কথা থাকে, সে যদি 5 PSI চাপে পায়, তাইলে সে গ্যাস পাচ্ছে আসলে অর্ধেক। কিন্তু 10-এরই তো দাম 10-এরই দিচ্ছে কেন? ওই যে মিটার, ওখানে যে মিটার তাকে সে এখন ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাকে যে মিটার দেওয়া হয়েছে সেইটা হচ্ছে ভলিউমেট্রিক মিটার। অর্থাৎ গ্যাস চাপ কম থাকলে গ্যাস কিন্তু এরকম ভলিউমটা তার বাড়বে, মিটার দেখাবে যে গ্যাস আসতেছে ঠিক। কিন্তু চাপটা মিটারে আসলে শো করবে না যে চাপ আমরা। ওই জন্য সরকারের ঘোষণা বা নীতি আছে, হ্যাঁ, বা নীতি কেন, এটা মানে এক্সিকিউশনে গেছে গভর্নমেন্ট, যে ইভিসি মিটার, ইলেকট্রনিক ভলিউম কারেক্টর মিটার। সে করবে কি? এই মিটার করবে কি? আপনি যদি 5 PSI চাপে দেন, যাকে 10 PSI চাপে দেওয়ার কথা, তাকে যদি আপনি 5 PSI চাপে দেন, তাইলে পরে ওই মিটার ওই ক্যালকুলেট করবে অর্ধেক, যে ওই ভদ্রলোক, ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট গ্যাস অর্ধেক পাইছে, তাইলে তার বিলটা কমে যাবে, সেটাও তার একটা সাশ্রয়। এইটা যদি হয়, তখন ওই তিতাসের সিস্টেম লস টস এই হিসাব নিকাশটা ঠিক হয়। কিন্তু তিতাসের তো ওখানে গ্যাস আসলে যাচ্ছে অর্ধেক, কিন্তু হিসাব সে দেখাচ্ছে যে বেশিই যাচ্ছে, সব যাচ্ছে, 10ই যাচ্ছে। সুতরাং মানে এখন এই চুরিটা ঠেকানো কিভাবে? ইভিসি মিটার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নিতে চায়, তিতাস দিবে, এমনও দেখা গেছে ইভিসি মিটার লাগাই দিছে ইন্ডাস্ট্রিয়ালিস্টকে, তার বিল কমে আসছে। 70-75 লাখ টাকা বিল হইতো, এখন 40-এর মধ্যে চলে আসছে, 40 লাখ। তিতাসি গিয়ে বলে যে এই মিটার ঠিক নেই, সে মিটার খুলে নিয়ে আসে, কিংবা দেন দরবার করে নানা রকম। এখন দেন দরবার যারা করতে পারে, যারা তাদের সাথে কন্ট্রাক্টে যায়, নেগোসিয়েট করে, তাদের কোনো সমস্যা নাই, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যারা না করে, এরকম লোক তো আছে, এরকম শিল্পপতি ব্যবসায়ী তো আছে, যারা এটা করতে চায় না বা করে না, তারা কিন্তু সমস্যায় পড়ে। আচ্ছা, সমস্যায় যারা পড়েন তাদের মধ্য থেকে একজনকে আমরা আজকে একটি স্টুডিওতে সংযুক্ত করতে চাই। আমাদের লিঙ্ক স্টুডিওতে আছে, বিরতির পরে আমরা তার সঙ্গে সংযুক্ত হব। মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ওয়ান ফার্মা লিমিটেড, তিনি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কিছুক্ষণের মধ্যে লিঙ্ক স্টুডিওতে, একটা বিরতির পর। হাওয়াই গ্যাস আমাদের আজকের কনফিডেন্স পাওয়ার টকের শিরোনাম। যারা এই মাত্র এসছেন তারা একটু খটকা লাগবে হয়তো তাদের কাছে। হাওয়াই গ্যাস মানে কি? আসলে গ্যাস সংযোগ নিয়ে কথা হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল সংযোগে যে প্রেশার কম পাওয়া যায়, অনেক ভুক্তভোগী আছেন যারা মিটার চাইছেন, যে যেখান থেকে যেই প্রেশারে তারা গ্যাস নিচ্ছেন সেটি ঠিকঠাক মতো মিটার রিডিং পাবেন, কিন্তু সেখানেও অনেক সময় বাদ সাধছে তিতাস কর্তৃপক্ষ। সেসব বিষয় নিয়ে কথা হচ্ছিল। ভুক্তভোগী যারা, তারা মূলত আসলে শিল্প উদ্যোক্তারা, তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে ইতিমধ্যে আমাদের
লিঙ্ক স্টুডিওতে আছেন মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ওয়ান ফার্মা লিমিটেড। আমরা শিল্প উদ্যোক্তাদের তরফ থেকে কথা শুনতে চাচ্ছিলাম। মোস্তাফিজুর রহমান কি বলবেন, যোগ করবেন কিনা? অরুণ কর্মকার অনেকখানি বলেছেন, আপনি এতক্ষণ শুনেছেন মনে হয়। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য আমি মন দিয়ে শুনেছি। তো প্রকৃতপক্ষে উনি ইন্ডাস্ট্রির প্রকৃত চিত্রটাই সাহসী বক্তব্য দিয়েছেন এবং বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরেছেন। এই বিদ্যুৎ সেক্টরের সমস্যাটা কি সেটা আমরা যেটা বলতে চাই সেটা ইতিমধ্যে মন্ত্রী মহোদয় বলেছে। তো তবু আমরা একটু এখানে সংযোগ করব, সেটা হলো যে যখন আমরা একটা ইন্ডাস্ট্রি করি, ইন্ডাস্ট্রির প্রধান জিনিসই কিন্তু মেশিনারিজ। তো মেশিনারিজ চালাতে গেলে কিন্তু বিদ্যুৎ অপরিহার্য, যেখানে গ্যাস এবং বিদ্যুতের প্রয়োজন আছে। এখন আমরা যদি প্রথমত এটা যদি নাই পাই, তাহলে কিন্তু এটার আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তো প্রথমে আমার এটা অ্যাভেলেবল করতে হবে, এবং যেটা আমরা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, আমরা এটা পাচ্ছি। দ্বিতীয় কথা হলো এটা প্রতিযোগিতামূলক মূল্যে আমরা যে সমস্ত দেশের ইন্ডাস্ট্রির প্রোডাক্টের সঙ্গে আমরা রপ্তানি ক্ষেত্রে আমরা কম্পিটিশন করছি, সেই সমস্ত দেশের বিদ্যুতের যে মূল্যে তারা ক্রয় করে তার সঙ্গে আমাদের এই বিদ্যুতের মূল্য যথাযথ আছে কিনা সেই বিষয়গুলো এখানে দেখার বিষয় আছে। আমরা আজকে কিন্তু গ্যাস সংযোগ নিয়ে কথা বলছি। অনেক সময় ইন্ডাস্ট্রিতে গ্যাসের সংযোগ আপনারা নেন, যেই ভলিউমে গ্যাসের সংযোগ নিয়ে থাকেন সেই চাপ পাওয়া যায় না, সেইটাই মূলত আলোচনায় এসছে। আপনি আশা করি আপনি এতক্ষণ শুনছিলেন, আপনি যোগ করতে পারবেন কিনা বিদ্যুৎ নিয়ে এখানে আলোচনা হচ্ছে না। গ্যাসও একই অবস্থা, গ্যাসও কিন্তু আপনার মেশিনারি যে ইউজ হয় এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ইন্ডাস্ট্রিতে গ্যাসের প্রয়োজন আছে, আমাদের এখানে সংযোগ দেওয়া আছে। এখন এই ধরনের প্রযুক্তিকে আমরা যদি সিস্টেম লস কমাতে চাই, তাহলে কিন্তু আবার উন্নততর প্রযুক্তি দিয়েই এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা অথবা আপনার জানাশোনা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের কোনো সমস্যা থাকলে কাইন্ডলি বলবেন। না, সমস্যা হলো যে আমরা বিদ্যুতের যে প্রেসারের কথা যেটা আসছে, সেটার কারণে গ্যাসের প্রেসারের কারণে যে পরিমাণ আমাদের প্রাপ্তির কথা তার চেয়ে কম এসেও যদি এটা বিদ্যুতের গ্যাসের বিল যদি বেশি আসে, তাহলে কিন্তু আমাদের এটা উৎপাদন খরচে এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এখানে যদি আইসিটির ইউজ করা যায়, যেখানে গ্যাসের কোনো লোক আসার প্রয়োজন নাই, যে এটার মিটার দেখে সেটা নির্ণয় করবে যে কি পরিমাণ আমি গ্যাস ব্যবহার করেছি, কি পরিমাণ করি নাই। এখানে ডিজিটালাইজের প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট, সেটা অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অরুণ কর্মকার একটু ওনার সঙ্গে যোগ করবেন। না, ওই তো ডিজিটালাইজ মানে হলো আপনি ইবিসি মিটারটা দেন তাকে, ইবিসি মিটার দেন, তাইলে পরেই এটা কারেকশন হবে। জি, মাননীয় মন্ত্রী। জিনিসটা হলো কি, ইবিসি মিটার 4 বছর আগে আমি মিটিং ডেকে বলে দিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম যে তারা বহু রকম ফ্যাক্টর বের করে, ইন্ডাস্ট্রিজরা কিন্তু লাগাতে চায়। এখানে 2 রকম জিনিস আছে। যারা গ্রাহক তাদেরও কিন্তু সহযোগিতা করা দরকার। তারা যদি বলেন না আমি অবৈধভাবে গ্যাস নিব না, আমি আমার প্রপার ওয়েতে লাগাবো, গ্রাহকরাও আলটিমেটলি গিয়ে করে কি অনেক সময় এদের সাথে নেগোসিয়েশন করে ফেলে এবং অনেক সময় বাধ্য করায়, যেটা অরুণদা বললেন যে অনেক সময় বাধ্য করায়। এখন যেটা বললো যে টেকনোলজি, এখন মনে করেন ইভিসি মিটার লাগালো, এখন যদি আমার টেকনোলজি ডিজিটালাইজ থাকে, তাহলে আমার কিন্তু কন্ট্রোল রুমে বসিয়ে আমি দেখতে পাবো তার ব্যবহার কতটুকু আসতে পারে। এই টেকনোলজিতে যেতে হবে, জিআইএস প্ল্যানিং থাকতে হবে, আমার গ্যাসের পাইপলাইন কোথায় কোথায় কি আছে প্ল্যানিং করতে হবে, ওই ধরনের ড্রাইভটা থাকতে হবে। যে সংস্থাগুলোর এখন আমরা যতই পুশ করি না কেন, সংস্থাগুলো নিজেদের ড্রাইভ যদি না থাকে, এটা কখনোই সাকসেসফুল হওয়া যায় না। সংস্থাগুলো তো এই মন্ত্রণালয়ের মানে আপনার আমব্রেলায়, আমরা যদি বলি আপনি তো দেখভাল করেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা জানি বিদ্যুৎ জ্বালানির মন্ত্রীর দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী। যাই হোক, একজন গ্রাহক আছেন, ওনার কাছ থেকে আমরা প্রশ্ন নিব, তারপরে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন? আমি রাকিবুল হাসান বলছি, মাইমিন সিং ভালুকা থেকে। আচ্ছা, প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে অনেক হাফ বিল্ডিং আছে যেখানে আপনার পূর্ব গ্যাসের লাইন সংযোগ ছিল, কিন্তু দেখা গেছে ওই বিল্ডিং ভেঙে আবার নতুন করে 5 তলা 6 তলা ফাউন্ডেশন করছে, 2 ইউনিট 4 ইউনিট। তো এইখানে ওই সংযোগেই পুরা বিল্ডিংটা চলতেছে। এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয় মানে আমার প্রশ্ন আর কি করণীয় আর কি। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন, মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন যে একটু আগে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা রাজনৈতিক দল যারা আছে অবৈধ সংযোগ গুলা বলতেছে যে ভোট কমে যাবে সামনে নির্বাচন।
তো অবৈধ সংযোগ যে পরিমাণে দেওয়া তার চেয়ে বেশি সংযোগ হচ্ছে যে বৈধ পরিমাণে। তো যারা বৈধ পরিমাণে সংযোগ নিচ্ছে তো তারা যখন গ্যাস পাচ্ছে না, এই কথাটা শোনার পরে তাহলে তাদের কি ভোট কমবে না বাড়বে? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করছেন। যে কারণেই তো আমরা এলএনজি নিয়ে আসতেছি। আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস যাতে পাওয়া যায় সেটার ব্যবস্থা আমরা করছি। যেমন চিটাগাং এলাকায় এখন নিরবিচ্ছিন্ন গ্যাস আমরা পাচ্ছে, কারণ 300 MMC গ্যাস এখন চিটাগাঙে যাচ্ছে। আমাদের কর্ণফুলি পাইপলাইনটা হয়ে গেলে হয়তো আগামী মাস থেকে শুরু হয়ে যাবে, ঢাকাও নিরবিচ্ছিন্ন গ্যাস পাবে, প্রেশারটাও মোটামুটি ঠিক হয়ে আসবে। তবে ইভিসি মিটারটা সবাইকে লাগানো উচিত, যেটা আমি মনে করি। মানে অবৈধ যারা আছে, অবৈধ যে সুযোগটা আর আরেকটা নিচ্ছে, জিনিস হলো তার প্রশ্নের উত্তরটা দিই মনে হয়, যেটা হলো বিল্ডিং বানানোর পরে বিল্ডিং ভেঙে ফেলছে, গ্যাস লাইনটা আছে, উনি কি করবেন? এখন সে ওই সংযোগটা নিয়ে বাকি অ্যাপার্টমেন্টগুলিতে কানেকশন দিতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু তাকে যদি এখন দেখেন, এটার মধ্যে আবার আরেকটা কমিটি বানানো আছে মন্ত্রণালয়, কিন্তু এই সংযোগ দেওয়ার কোনো এখতিয়ার নাই এখন যে অবস্থা করা হয়েছে। ওই কমিটির কাছে অ্যাপ্লাই করতে হবে, ওই কমিটি যাচাই বাছাই করবেন। তারপরে এখন যদি আমি সিদ্ধান্ত দেই যে হ্যাঁ তাকে, যদি তিতাসও সিদ্ধান্ত দেয় বোর্ডে, তাও সিদ্ধান্ত হবে না বাকি ফ্ল্যাটগুলিতে কানেকশন দেওয়া। আমি মনে করি যেরকম বিল্ডিং আছে যে 2টা ফ্ল্যাট কানেকশন হয়েছে, বাকি 3টা পারে নাই, আমার মনে হয় সবটাই কানেকশন দেওয়া উচিত। যদি কানেকশন দেই আমি গ্যাসে, তাহলে সবটাই কানেকশন দিবে না। এখন কমিটির পর কমিটি আছে যারা অন্যভাবে সিদ্ধান্ত নেয়, দিবে না। তারপরে কেন এই শব্দটি জিজ্ঞেস করলে তো এটার উত্তর সবাই জানে না। প্রতিমন্ত্রী একা কাজ করে না, এখানে একটা কাজ করে, একটা স্ট্রিম লাইন আছে, প্রতিমন্ত্রীর সাথে সচিব আছে, অনেকেই আছে জড়িত। হ্যাঁ, একটা প্রতিমন্ত্রী একা সিদ্ধান্ত নিলেই যে কালকে ইমপ্লিমেন্ট হয়ে যাবে তা কিন্তু না। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিন্তু আমাদের উনি আছেন, তাদের সবাইকে মেনে একসাথে একটা অনবোর্ড করে কিন্তু এখানে সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট হয়। আমি চাইলেই কালকে যদি একটা ইনস্টিটিউশনকে আমি কালকে চেঞ্জ করতে চাই, পলিসিগত চেঞ্জ করতে চাই, লোকগুলিকে চেঞ্জ করতে চাই, এটা অসম্ভব হয়ে যায়। সো এই জন্য আমরা যেটা বিদ্যুতে করছি, আমরা একটা টিম ডেভেলপ করছি, কিন্তু যাদেরকে নিয়ে আমরা টিম ডেভেলপ করছি, সচিব থেকে নিচের পর্যায়ে সবাইকে কিন্তু একই ফর্মে কথা বলতে হয়। এর মধ্যে যদি একজন চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু প্রতিমন্ত্রীর কিছু করা থাকে না, যতই টাইম প্রেশার করি না কিন্তু থাকবে না। আপনি টিম ডেভেলপ করেছেন, বিদ্যুতের সাফল্যের কথা বলছেন, টিমটা নিয়ে আপনি অনেক উচ্ছ্বসিত। সেখানে জ্বালানির জায়গায় বরাবরই, এবং অরুণ কর্মকার ঠিকই বলেছেন, আমরা বারবারই এই বিষয়টা নিয়ে যখন কথা বলি আপনার উত্তরগুলো ঠিক মানে একই রকম, এবং এটাতে এক ধরনের সুশাসনের অভাব লক্ষ্য করি, মিসম্যানেজমেন্ট এটা। কিন্তু সরকারকে মানুষ ভোট দেয় তো সুশাসনের জন্য। আপনি বিদ্যুতে একটা ভালো টিম পেয়েছেন, জ্বালানিতে কেন পাননি সেটার জন্য তো জবাব দিয়ে আসলে আপনাদেরই করতে হবে। লিডারশিপ ম্যাটার্স। বিদ্যুতের যিনি লিডার, জ্বালানিরও তো তিনিই লিডার, নাকি আলাদা লিডার? টিমের জন্য যারা, শুনুন একটা জিনিস বুঝতে হবে, টিমের জন্য আমার টিমে কারা কারা আসবে সেটাকে আমি বাছাই করি। আমি বললেও কোনোদিন বাছাই হয় না। আমি যদি একটা লোককে চাই তার পারফরম্যান্স ভালো, সেই লোকটা আসবে না। এটাও তো দক্ষতার একটা অংশ যে ভালো মানুষ। জনপ্রশাসন কাজ করে অন্যভাবে, তাদের লোক নিয়োগ দেয় অন্যভাবে। আমি কালকে একজনকে দিলাম, সে হয়তো জয়েন করলো, নাও দিতে পারে, সেটা যেভাবে করলো। আমি একজনকে মনে করলাম যে পারফর্ম ভালো করবে, সেটা দিল না সে। তো সেইভাবে তো কাজ করা যায় না। এই জিনিসটা হয়েছে কি যে বিদ্যুতের একটা সুন্দর তৈরি হয়েছে যে আগের থেকে একটা টিম ডেভেলপ করা ছিল, অস্বীকার করা যায় না। এবং তার সাথে সাথে তারা খুব কোঅপারেটিভ, এই জিনিসটা হয়েছে টিমের মধ্যে তাদের কোঅপারেটিভ, ওই জিনিসটা তৈরি ছিল আগের থেকে। জ্বালানিতে এই বিষয়টা আগের থেকে তৈরি হয় না। আর যারা আসছে তারা খুব শর্টকামিং। এই যে বিপিসি চেয়ারম্যান কালকে আসলো, পরশু চলে গেল, $5 বিলিয়ন কোম্পানি, $5 বিলিয়ন কোম্পানি, 48,000 কোটি টাকার, মানে 40,000 কোটি টাকার রোল করে প্রতি বছর। এই আসতেছে, এই যাচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার অবস্থা খারাপ। আর হয় কি, এখন মনে করেন একজন লোক আসতেছে কোত্থেকে, সে কৃষি মন্ত্রণালয় থেকে আসতেছে বিপিসিতে, সে না বুঝে পেট্রোলিয়াম, না বুঝে ফাইন্যান্স, না বুঝে, এই ধরনের কিন্তু লোকগুলি এসে বসে যাচ্ছে। তো এটার উপরে আমার নিয়ন্ত্রণ নাই। এখন বলতে হবে যে এদেরকে নিয়ে আমার কাজ করতে হবে। এখন এদের কাছ থেকে যদি সেই পারফরমেন্স চাই, এইটাও আমার চাওয়া ঠিক হবে না। মানে কোথাও কি সংস্কার করতে হবে? মানে জিনিসটা আমাদের হিউম্যান রিসোর্সের, মানে প্রফেশনাল হিউম্যান রিসোর্সের একটা বড় অভাব হয়ে গেছে। জ্বালানি ইজ ভেরি টেকনিক্যাল সাইড, বিদ্যুৎ ইজ ভেরি টেকনিক্যাল সাইড। এখানে যারাই আসুক না কেন, অ্যাডমিন থেকে আসুক বা যেখান থেকে আসুক, দে মাস্ট হ্যাভ সাম নলেজ অ্যাবাউট
এই এনার্জি সেক্টরে। তাদের ফাইন্যান্স সম্বন্ধে অবশ্যই জানতে হবে, তাদের ম্যানেজমেন্ট সম্বন্ধে ভালো ওয়াকিবহাল থাকতে হবে, তাদের মধ্যে ডায়নামিজম থাকতে হবে। দে হ্যাভ টু টেক রিস্ক অলসো, কারণ বিগ পিকচার তৈরি হচ্ছে। আমি যদি মনে করতে পারি যে হয়তো 1.5 বছর আগেও আপনি একই কথাই বলেছেন যে হিউম্যান রিসোর্স নিয়ে আপনার এক ধরনের কাটতি, মানে এখানে কমতি আছে, ঠিক মানুষগুলো আপনারা পাচ্ছেন না, প্রবলেমগুলো প্রায় সবগুলো জানেন। প্রবলেম জানলে তো সমাধান অনেকখানি সহজ হয়ে যায়। আমি যে শব্দটি বলতে চেয়েছিলাম যে এখানে কি কোনো সংস্কারের দরকার আছে কিনা, একেবারে আপসাইড ডাউন। আপনি বলছেন যে প্রতিমন্ত্রী বললেই কিছু হয় না, আসলে তাহলে কে বললে হয়? মানে সংস্কার যেটা, এই যে টেকনিক্যাল মিনিস্ট্রি কতগুলি, কেমন বিদ্যুৎ, জ্বালানি, অর্থ, পরিকল্পনা, স্ট্যাটিস্টিক্স, কেমন এরকম কিছু টেকনিক্যাল মিনিস্ট্রি আছে যেখানে টেকনিক্যাল নো হাউ থাকতে হবে যারা কাজ করবে। এটা বহু আগে ওই যে প্রশাসনিক সংস্কার কমিশন, তাদের রিপোর্টেও আছে, এটা 10-20 বছর আগে থেকে, যে এই সব মিনিস্ট্রির জন্য বিদেশ মানে ফরেন, কেমন এই সব মিনিস্ট্রির জন্য আলাদা সেটআপ তৈরি করতে হবে, এবং এরা যখন তখন এখানে সেখানে বদলাই যাবে না। এটা আছে। ওই ভদ্রলোক যে কথাটা বললেন সেটা একটা ইম্পর্টেন্ট, যে এইটা যে আপনি যতই বলি আমরা যে অবৈধ 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 গ্রাহক, বৈধর চাইতে তো অবৈধ গ্রাহক কম। আপনি অবৈধ গ্রাহকের ভোটের দিকে চাইয়া সেটা করবেন না, কাটবেন না। যেটা মাননীয় মন্ত্রী বলছে, আচ্ছা ঠিক আছে, ওনার অবৈধ আছে, বৈধ গ্রাহকরা যদি বৈধদের জন্য উনি যেটা বলেছেন যে এলএনজি আসছে, এলএনজি আসলে তারা বৈধরা প্রেসার পেয়ে যাবে। আমাদের প্রশ্ন, এলএনজি তো আপনি ভর্তুকি দিয়ে আনছেন, অনেক ভর্তুকি দিয়ে আনছেন, তার মানে এখানে ভোটের প্রশ্ন যে যারা বৈধ আছে তাদের, যদি বলি আমার বৈধ লাইন, আমাকে প্রেসার দেওয়ার জন্য আপনি সরকারের ভর্তুকির গ্যাস আপনি আমাকে দিচ্ছেন ভোটের জন্য, আর অবৈধ যে উনি তো কোন রকম, উনি তো অবৈধই। এবং বিশেষ কমিটির একটা কথা মন্ত্রী মহোদয় বলছেন, এইটার একটা বলি কাহিনী। বিশেষ কমিটি তো আছে, অনেক আগে থেকে আছে। যখন গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে তখন কমিটিটা করা হয় যে বিশেষ ক্ষেত্রে কিছু দেওয়া দরকার হইতে পারে, বিশেষ করে বড় ইন্ডাস্ট্রি, বাল্ক যারা ওইখানে একটু লোড বাড়ানো হইতে পারে, নতুন একটাকে দেওয়া প্রয়োজন হইতে পারে, সেটা কি দেওয়া হবে কিনা সেটা এই বিশেষ কমিটি, উচ্চ পর্যায়ের কমিটি করবে। ওইভাবে গঠন করা হয়েছিল, এখনো আছে। আচ্ছা, এই কমিটির কাছে কতগুলি তো অ্যাপ্লিকেশন যায়। একটা বলি, একটা ইন্ডাস্ট্রি ওই কমিটির কাছে গেছে, কমিটি অ্যাপ্রুভ করছে, তাকে কানেকশন দেওয়া হবে, কেমন কানেকশন দেওয়া হবে, লোড বাড়ানো হবে। কিছুদিন পরে, মানে সে একেবারে শুরুর দিক, কয়েকজনের মধ্যেই আছে যে এখন দিতে হবে, এই 10 জনের মধ্যেই সে আছে। তাকে কয়েকদিন পরে তিতাস একটা চিঠি দিল যে এই আপনার এই আপনাকে দেওয়া হইলো, কানেকশন দেওয়া হইলো। কেমন চিঠি তার কাছে গেছে, সে তো দেখে অভাব যে কই আমার কি কানেকশন দেওয়া হইলো, কই ওই চিঠি পড়ে দেখে যে ওই যে ঠিকানা গ্রাহক সংকেত নাম্বার দিছে এগুলি তার না, কিন্তু তার কাছে পাঠাইয়া তার নামটাই তালিকা থেকে কাইটা দিছে যে তারে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এই ধরনের যদি প্রতারণা চলে, আর আপনি মানে মন্ত্রী মহোদয় বলছে যে জনপ্রশাসন একটা অন্য ধারায় কাজ করে, যে ধারায় কাজ করে আমি বলছি জনপ্রশাসন কাজ করবে জনগণের জন্য। গ্যাসের বৈধ অবৈধ, বৈধর জন্য এক ধরনের সুবিধা করে দিচ্ছেন, অবৈধর জন্য সুবিধা করে দিচ্ছেন, কিন্তু বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি এই দলকে বা এই আমার জনপ্রতিনিধিকে ভোট দিতে চাই সুশাসনের জন্য। এখানে সুশাসনটা কোথায়? তাহলে আপনি আমার ভোটটা কি পাচ্ছেন? প্রশ্ন রাখলাম। একজন দর্শক অনেকক্ষণ আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন খুব ছোট্ট করে। আমি অ্যাডভোকেট দোলাম রব্বানী বলছি, জাতীয় দৈনিক জিমলি পত্রিকার সম্পাদক। জি, কি পত্রিকা? জাতীয় দৈনিক জিমলি পত্রিকার সম্পাদক। জিমলি? জি জি। কোথা থেকে বেরোয় এটা? জাতীয় দৈনিক, ঢাকা থেকে। ও আচ্ছা, জি বলুন। আমার একটা প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে। আমি 2.5 বছর আগে তার বাড়ির পাশেই আমি একটা বাড়ি করছি কোন্ডা হাসপাতাল পাশে। আমি 2.5 বছর আগে টাকা জমা দিছি, ডিমান্ড নোটে টাকা জমা দিছি। আমাকে বললো রাস্তা কাটার পারমিশন লাগবে, রাস্তা কাটার পারমিশনের টাকা জমা দিছি। 2.5 বছর অপেক্ষা করতেছি, এখন পর্যন্ত আমি কোনো সংযোগ পাচ্ছি না।
মানে আমাদের এই অনুষ্ঠানটির বিষয়টি বোধহয় একটু অন্যরকম। আপনি ব্যক্তিগত সংযোগ পাচ্ছেন না, এটা কি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করার মতন প্রশ্ন কিনা? আর আপনি একটি জাতীয় দৈনিকের আমি বলি, আপনার বাড়ি কোথায়? কোনটা ইউনিয়ন? আমি গ্যাস 2.5 বছর হয়েছে গ্যাসের টাকা জমা দিচ্ছি, গ্যাসের জন্য আপনি বললেন যে লাইন পাচ্ছি না, কবে নাগাদ লাইনটা পাবো? আচ্ছা, এখন জানার জন্যই আমার এই প্রশ্ন। আপনি কি গত 4 বছর যাবত আমার বক্তব্য খেয়াল করছেন জাতীয়ভাবে যে আমরা আবাসিক খাতে গ্যাস সংযোগ বন্ধ করে দিছি? তাহলে আমি যে ডিমান্ড নোট দিলাম, টাকা জমা দিলাম, এইটা কি হবে? 2.5 বছর আগে কারো টাকা জমা নেয় নাই। আমি নিজেই আপনার কেরানীগঞ্জে টাকা জমা দিচ্ছি, কেরানীগঞ্জে যে বিদ্যুৎ অফিস আছে। যার কাছে টাকা জমা দিচ্ছেন তাকে প্রশ্ন করেন কি? কারণ টাকা জমা, যারা টাকা জমা দিছে আজকের থেকে 4 বছর আগে, তাদের টাকা ফেরত নেওয়ার জন্য আমি কয়েকবার বলছি আবাসিক খাতে আমরা কোনো গ্যাস সংযোগ করব না। তাহলে আপনাদের পারমিশন ছাড়া, মন্ত্রণালয় পারমিশন ছাড়া এটা মন্ত্রণালয় পারমিশন দেয় না, গ্যাসের পারমিশন মন্ত্রণালয় দেয় না। অনেক ধন্যবাদ, যে সংস্থাতে তারা দেয়। জি, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। একটা ছোট্ট বিরতির পরে আসছি। কনফিডেন্স পাওয়ার টকের একেবারে শেষ ভাগ, হাওয়ার গ্যাস, এই শিরোনামে আমরা আছি। একেবারে শেষ মন্তব্য সকলের কাছ থেকে একটু একটু করে শুনবো। মুস্তাফিজুর রহমান, আপনি কি শেষ কোনো লাইন যুক্ত করবেন কিনা? আমি একটা জিনিস মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হলো ইন্ডাস্ট্রিতে যে গ্যাসের লাইন দেওয়া হচ্ছে, সেটা হলো যদি বেসিক এরিয়ার মধ্যে যাদের ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে 6 মাসের একটা আনুমানিক বিল, যেটা সর্বনিম্ন ধরে সেই পরিমাণ জামানত রাখা হচ্ছে। কিন্তু বেসিকের বাইরে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে 3 মাসের। ফলে দেখা যাচ্ছে এটা কিন্তু 3 মাস আর 6 মাসের কিন্তু অনেক বড় একটা পার্থক্য। তো আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি, যারা ভুক্তভোগী এটা কিন্তু আমরা সাফার করছি। আমার নিজেরই একটা ইন্ডাস্ট্রি আছে বেসিক ইন্ডাস্ট্রিতে, সেটা ওই একই সমস্যা। তো এটা কাইন্ডলি আপনি অ্যাড্রেস করবেন। অনেক ধন্যবাদ। অরুণ কর্মকার। না, এই আলাপ আলোচনা যেটা হইলো তাতে এটা, বা আমরা যেগুলি জানি তাতে এটা একটা হতাশার মধ্যে, হতাশা, এবং এটা এখন এই গভর্নমেন্টের বা এই সময়ের জ্বালানি খাত, এটা দেশের সবচেয়ে বিশৃঙ্খল এবং দুর্নীতিতে ভরা একটা খাত। হ্যাঁ, অথচ সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা, সেটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এইটার ভূমিকা হলো সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন এটা যদি এরকম বিশৃঙ্খল এবং দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, সেটার যদি কোনো প্রতিকার না থাকে, তাইলে পরে তো উন্নয়ন হবে না। আচ্ছা, আমরা মাননীয় মন্ত্রী, আপনি আমার প্রশ্নের যদি জবাব দেন যে দুর্নীতি যে করলো অবৈধ লাইনের জন্য, তাকে কিছু বললেন না ভোটের জন্য? বৈধ লাইনের সংখ্যা, বৈধ গ্রাহকের সংখ্যা অনেক বেশি, তাদের জন্য এলএনজি দিচ্ছেন, কম্পেনসেশন মানে সরকারের ভর্তুকি সহ এলএনজি দামি জিনিস দিচ্ছেন, আসবে 2-1 দিনের মধ্যে, সেখানে ভোট পাচ্ছেন। কিন্তু যারা আসলেই সুশাসনের, সরকারের কাছে সুশাসন চায়, সুশাসনের জন্য ভোট দিতে যায়, তাদের জন্য কি বলবেন? এই অনুষ্ঠানটা করাতে কিন্তু ধন্যবাদ তোমাকে, আমি মনে করি। কারণ হলো যারা আমাকে বাধা দিচ্ছে এই অবৈধ লাইনগুলো বিচ্ছিন্ন করার, তারা যদি শুনতে পায় তাহলে আমার জন্য নেক্সট স্টেপ নিতে আরও কঠিন হওয়ার জন্য কিন্তু আমার একটা শক্তি যোগাবে। এটা ধন্যবাদ এই কারণে বলতে পারি। কারণ আমি যেটা বললাম যে এটা সামগ্রিকভাবে ব্যবস্থা নিতে হবে। এই দুর্নীতি এককভাবে আমি চেষ্টা করেও দেখা গেছে যে সামগ্রিকভাবে চারিদিক থেকে ঘেরাও করে আসে। জনপ্রতিনিধি তাদেরকে এক লাইনে চিন্তা করতে হবে যে আমি এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কি আমি ভোটের আশা করব কিনা, একদম প্রকাশ্যে বলছি আমি। এবং আজকের অনুষ্ঠানে তাদের বোঝা উচিত জিনিসটা দেখে, সেটা চেয়ারম্যান হোক, সেটা মেম্বার হোক। আমি সুশাসনে ভোট দিতে চাই, আপনারা আমার ভোটটা চান কিনা? আমার মতো আরো অনেকেই ভোট দিতে চায়। এবং এটা আমি বহুবার তাদেরকে বলছি যে তোমরা বৈধ কাজের সাথে থাকো, অবৈধ কাজের সাথে থাকো না। দেখবা যে একজন মানুষকে ক্ষতি করলে 10 জন মানুষ কিন্তু ওদিকে উপকৃত হচ্ছে, ঠিক না? তো কেন ওই একজনের সাথে থাকবো আমি? এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় জিনিস।
তারপরে ওই জায়গাটা যদি ঠিক করতে পারি আমি, তাহলে অবশ্যই আমাদের লোকজনও সোজা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো আমাদের কাছে মনে হয় যে সামগ্রিকভাবে একটা স্ট্রিম লাইনে একটা নেটওয়ার্কে কাজ করা উচিত, যেটা বিদ্যুতের ক্ষেত্রে আমরা অনেক সফলতা হয়েছে। তবে এটা বলা যায় না যে হবে না, অবশ্যই এটা হতাশ হওয়ার কিছু নাই, সব ধরনের চ্যালেঞ্জ নেওয়া যায়। যেমন একতরফা সবাইকে দোষারোপ করলে কিন্তু সমাধান হবে না। আমি মনে করি সব জায়গার একটা সলিউশন আছে। আপনি প্রবলেম জানেন, আমি লিখে রেখেছি, আপনি প্রবলেম সবই জানেন, অনেক দিন ধরেই জানেন। এই যে ইন্ডাস্ট্রি যে মালিক, সে বলল যে বিসিকে এত টাকা জমা নেয়, আমাদের বাইরে ভাবে জানা, এটা তো আমার জানা, এটা ভ্যালিড প্রশ্ন। আমার কাছে মনে হয় এটাও একটা বিষয় যেটা অবশ্যই কালকে আমরা ব্যবস্থা নিতে পারবো বা পরশুদিন জানতে পারবো। আরেকটা বিষয় আছে ইন্ডাস্ট্রিয়ালদের জন্য, এই ধরনের অবৈধ বৈধর প্রশ্নই আসতো না যদি কিনা আমি সুশৃঙ্খলভাবে জোন অনুযায়ী এই লাইনগুলো দিতে পারতাম। আমি যদি ইন্ডাস্ট্রি জোনে সব ইন্ডাস্ট্রি করতাম, আমি যদি ওখানে প্রপার্টিতে নিতে পারতাম, অবৈধ লাইনগুলি যদি কেউ করতে যেত আমি কেটে ফেলতে পারতাম। এখন এরকমভাবে বিচ্ছিন্নভাবে তৈরি হয়েছে এই নেটওয়ার্ক। এই একটা ইন্ডাস্ট্রি সেই ধান ক্ষেতের মাঝখানে করছে, তার লাইন নিতে গিয়ে একটা 4 কিলোমিটার লাইন নিয়ে গেছে, ওই 4 কিলোমিটার লাইনের থেকে 100 বাড়িতে সংযোগ নিয়ে নিচ্ছে। এখন যদি আমি ওই লাইনটা কাটি, ওই ইন্ডাস্ট্রিও বন্ধ হয়ে যাবে। এবং ইন্ডাস্ট্রি বন্ধ হওয়া মানে ওই সংস্থার টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এসে ধরে আসবে, ভাই আমার ইন্ডাস্ট্রি বন্ধ করেন না, ভাই আপনি অবৈধ লাইন বন্ধ করতে গিয়ে আমার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় এটা আমার বিষয় না। আমার কাছে মনে হয় স্ব এলাকায় যারা জনপ্রতিনিধি আছেন, আমি বলি যে সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বার এবং সব দলীয়, একদল না, এখানে কিন্তু যারা এই যে সমর্থন করতেছে, যে গ্যাসের পাইপলাইন নিচ্ছে এক মেম্বারের বাসায়, সে টাকা নিয়ে করতেছে, তাকে সমষ্টিগতভাবে সবাইকে এক জায়গায় আসতে হবে যে না আমরা অবৈধ কাজের মধ্যে যাব না, তাহলে আমাদের কাজটা সহজ হয়। আমি যদি আমার লোকদেরকে ঠিক করি, কালকে যদি সব বের করে সম্পূর্ণ সৎ লোকদেরকেও বসাই, আর যদি এলাকায় মানুষজন চুরি করা শুরু করে, এভাবে অবৈধ লাইন নিয়ে করে, আমি ঠেকাতে পারবো না। না, কিন্তু এখানে এই যে বিড়ালের গলায় ঘন্টা, মানে ওই লিডারশিপ ম্যাটার্স, এই নেতৃত্বটাই আসলে এবং জুৎসই ফর্মুলা ওখানে আপনার ইয়ে করতে হবে। আপনি বলছেন এটা করতে পারবো না, কালকে এটা হবে না, কিন্তু কিছু তো করতে হবে। 1.5 বছর আগে যে সমস্যাটার আপনি একেবারে অনুপুঙ্খ জানেন, একেবারে সব নিটিগিটি আপনি জানেন, কিন্তু সেটা এক চুলো না এগোনোটা আমাদের জন্য অনেক হতাশার, যারা আমরা আসলে এই সরকারের কাছ থেকে সুশাসন প্রত্যাশা করি। অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে আবারও দেখা হবে এই অন্য কোনো বিষয় নিয়ে এই অনুষ্ঠানে।